তিন সীমান্ত দিয়ে আরও ৪২ জনকে পুশিন বিএসএফের। লালমনিরহাট সীমান্তে ৯ জনকে পুশিন ঠেকিয়ে দিয়েছে এলাকাবাসী। নিরপেক্ষ থাকলে অন্তর্বর্তী সরকারের অধীনেই ভোটে যাবে বিএনপি, দ্রুত পুলিশ ও প্রশাসন সংস্কারের তাগিদ নেতাদের। আঠারো দিন পর পুরোপুরি চালু চক্ষু বিজ্ঞান হাসপাতাল, কেটেছে অচলাবস্থা। আন্তরিকতার সঙ্গে সেবা দিচ্ছেন নার্স চিকিৎসকরা। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদতমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। আজও ৩ জেলার সীমান্ত দিয়ে ৪২ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। লালমনিরহাট সীমান্তে ৯ জনকে পুশিনের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে এলাকাবাসী। ঠাকুরগাঁওয়ের হরিপুরের চাপসার সীমান্তে পুশিনের সময় ২৩ জনকে আটক করে বিজিবি। এদের মধ্যে ৭ জন শিশু এবং ১২ জন নারী। তাদের পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ। এদিকে পঞ্চগড়ের ২ সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশিন করেছে বিএসএফ। এদের মধ্যে ৪ জন ভারতীয় নাগরিক বলে জানিয়েছে বিজিবি। এর আগে ৫ দফায় নারী, শিশু সহ ৬৭ জনকে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন করে বিএসএফ। এদিকে লালমনিরহাটে হাতীবান্ধায় পুশিন করা ৩ জনকে আটকের পর এলাকাবাসী বিজিবির হাতে তুলে দেয়। এছাড়া পূর্ব সারডুবি ও ডাঙ্গাপাড়া সীমান্তে ৯ জনকে পুশিনের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বিজিবি ও এলাকাবাসী। আমার ধরেছে কোরবানির পরের দিন, ধরার পরে আমারে পুলিশই কেস বানাই নেই, বলতেছে কি তোদের বাংলাদেশে পাঠাই দেবো। ৩ লোক মানে ঘোরাফেরা করতেছে, ২ জন মহিলা 1 জন পুরুষ। সেই সূত্রে তারা আটক করছে, জিজ্ঞেস করছে যে তাদেরকে মানে ভারত থেকে পার করে দিয়েছে। যুক্তরাজ্যে ৪ দিনের সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকাল 9:45টায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে। এর আগে শুক্রবার স্থানীয় সময় 7:15 লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। গত 10 জুন স্থানীয় সময় সকাল 7:05 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি লন্ডনে পৌঁছান। 4 দিনের এই সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন। এছাড়া বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। বৃহস্পতিবার কিংস তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড 2025 সম্মাননা গ্রহণ করেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনকালীন বা তত্ত্বাবধায়ক নামে আলাদা সরকার নয়, নিরপেক্ষ থাকলে অন্তর্বর্তী সরকারের অধীনেই ভোটে যাবে বিএনপি। দলটির নেতারা বলছেন, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনই এই সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। এজন্য শিগগিরই পুলিশ প্রশাসন সংস্কারে বিকল্প দেখছেন না নেতারা। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনের তারিখ নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। ভোট কবে, ডিসেম্বর, জুন নাকি এপ্রিল? সব সংকট কেটে যায় লন্ডনে অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে তারেক রহমানের বৈঠকে। সিদ্ধান্ত আসে রোজার আগের সপ্তাহে নির্বাচন। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন তারেক রহমান সাহেব। আবার প্রমাণ করলেন রাষ্ট্রনায়কোচিত যে গুণগুলো তার মধ্যে রয়েছে সেই গুণ তিনি প্রমাণ করেছেন। সেই বৈঠকটিতে তিনি আল্লাহর হুকুমে সফল হয়েছেন। কার অধীনে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন? এমন প্রশ্নে বিএনপির মত, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনেই হতে পারে ভোট। আমরাও জানাতনভাবে নির্বাচন চাই না, সেই হিসাবে আমরা সংস্কারের বিষয়ে কথা বলছি। এই সরকার উদ্যোগ নিয়েছে, যেটা আমাদের নিজস্ব কমিটমেন্টও ছিল দলের। তো সুতরাং সব ক্ষেত্রে যদি আমরা মনে করি যে তত্ত্বাবধায়ক সরকারের যে একজ্যাক্ট পজিশন সেটা এই সরকারের পজিশন হবে, তা নয়। আমি স্বীকার করছি এই সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব, যদি আমরা সবাই এক জায়গায় থাকি, ঐক্যমতে থাকি এবং সবাই সরকারকে সহযোগিতা করি। অন্তর্বর্তীকালীন সরকার যেন কারো প্রতি কোনো রাজনৈতিক গোষ্ঠী বা কোনো শ্রেণীর প্রতি কোনো পক্ষপাত দুষ্ট আচরণ না করে। নির্বাচন নিয়ে কয়েকটি দলের ষড়যন্ত্রের শঙ্কা বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমেদের। আমাদের একসময় ধারণা ছিল যে এই সরকার বোধহয় নির্বাচন দেবে না, কিন্তু নির্বাচনের জন্য জনগণের পক্ষ থেকে যে রাজনৈতিক দল না, জনগণ যে ধরনের চাপ প্রয়োগ করেছে, বাধ্য হয়ে সরকারকে নির্বাচনে যেতে হয়েছে। অনেকগুলো দল আছে যারা
চায় যে দেশে নির্বাচন না হোক। কারণ নির্বাচন হলে আর তাদের গুরুত্ব থাকবে না, নির্বাচন হওয়ার পরে দেখা যাবে প্রতি সিটে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন ধরে প্রার্থী চূড়ান্ত করতে শিগগিরই কাজ শুরু করবে বিএনপি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মোতায়েন করা হয়েছে। জরুরি যে বিভাগ রয়েছে সেটি অনেকদিন যাবতই শুরু হয়েছে, আর পুরো দমে শুরু হয়েছে আজকে থেকে। তো আমাদের কাছে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন যে আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার তথ্য তাদের কাছে রয়েছে, সেজন্যই আমাদের এখানে আসা। এবং এ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, হাসপাতালের সেবা কার্যক্রম তো পুরোপুরি চালু হয়ে গেছে, কিন্তু সকাল থেকেই তো আপনি সেখানে আছেন। কোনো রোগী কি অভিযোগ দায়ের করেছে? কোনো অসুবিধা হচ্ছে রোগীদের সেবা নিশ্চিত করতে? না, তো কোনো রোগী কিন্তু সুনির্দিষ্ট কোনো বিষয়ে অভিযোগ প্রদান করেন। তারা আসলে যেটি জানিয়েছেন যে তারা স্বাভাবিকভাবেই কিন্তু সকাল থেকে চিকিৎসা নিয়েছেন এবং তাদের চিকিৎসার পাশাপাশি কিন্তু যে ঔষধ সরবরাহ সেই ঔষধও কিন্তু তাদেরকে দেয়া হয়েছে, কাউকে কাউকে ভর্তি নেওয়া হয়েছে, পাশাপাশি অনেক রোগীকেই কিন্তু চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে। এবং এই জায়গাতে আসলে মূলত ভিড় কিন্তু জমা হয় একদম সকাল থেকে এবং ভিড় কিন্তু থাকে একদম দুপুর পর্যন্ত। দুপুর 1টা থেকে 1টা 30-এর মধ্যে কিন্তু মূলত বহির্বিভাগ থেকে যে চিকিৎসা সেই চিকিৎসা গ্রহণ করে রোগীরা কিন্তু চলে যায়। সেজন্য কিন্তু এখন অনেকটাই ফাঁকা রয়েছে হাসপাতালটি। এখন আসলে যেই ওয়ার্ডগুলো রয়েছে ওয়ার্ডগুলোতে আবাসিক যে চিকিৎসা সেই চিকিৎসা কিন্তু এবং এখানে কিন্তু অনেক রোগী আজকে ভর্তি হয়েছে, যেটি আসলে আশার বিষয়। এবং তার মানে কিন্তু বোঝা যায় যে এখানে কিন্তু সম্পূর্ণ স্বাভাবিকভাবেই চিকিৎসা সেবা চালু হয়েছে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম ভারপ্রাপ্ত পরিচালক জানে আলমের সঙ্গে, জানার চেষ্টা করেছিলাম আসলে মূল সমস্যাগুলো কোথায় এবং এখন কোনো সমস্যা রয়েছে কিনা। তিনি যতটুকু বলেছেন যে চিকিৎসা সেবা সম্পূর্ণ স্বাভাবিকভাবে তারা চালু করেছে এবং এখন আসলে তেমন কোনো সমস্যা নেই এবং সকল ডাক্তাররা উপস্থিত হয়েছেন এবং আন্তরিকতার সঙ্গে তারা চিকিৎসা দিচ্ছেন। এবং জুলাই যোদ্ধাদের সঙ্গে যে সমস্যা সৃষ্টি হয়েছিল, যে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করেছি। তিনি যেমনটি বলেছেন, তিনি খুব বেশি কিছু বলতে চাইনি এবং এই বিষয়ে, এবং তিনি যতটুকু বলেছেন যে জুলাই যোদ্ধাদের বিষয়ে যে সমস্যা সেই বিষয়ে আসলে পুলিশ এবং নির্ধারিত যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ে আসলে জানানো হয়েছে এবং মন্ত্রণালয়ে সুনির্দিষ্ট যে অভিযোগ সেই অভিযোগগুলো প্রদান করা হয়েছে এবং যা করার আসলে মন্ত্রণালয় এবং পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাই করবে। এবং তিনি যেটি বলেছেন যে তার যে দায়িত্ব এবং চিকিৎসকদের যে দায়িত্ব সেটি তারা সুন্দরভাবে পালন করার চেষ্টা করবেন। অবশেষে 18 দিন পর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সব ধরনের সেবা কার্যক্রম চালু হয়েছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তানভীর আহমেদ। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে নগরবাসী। মহাসড়কে যানবাহনের ধীর গতি, রেল ও নৌপথে নির্বিঘ্ন যাত্রা। বন্যপ্রাণী পাচার রোধে প্রথমবার ব্যবহার হচ্ছে প্রযুক্তি। শরীরে লাগানো মাইক্রোচিপে শনাক্ত করা যাবে অবস্থান। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন নগরবাসী। মহাসড়কে যাত্রীদের ভিড়ের পাশাপাশি রয়েছে যানবাহনের ধীর গতি। সড়ক ও নৌপথে ভোগান্তি না থাকায় নির্বিঘ্ন হয়েছে যাত্রা। সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। অনেকটাই নির্বিঘ্নে কর্মস্থলে ফিরছেন মানুষ। ধীর গতিতে চলছে যানবাহন। সেই সাথে বাড়তি ভাড়ার অভিযোগ করেছেন অনেকেই। সাভারের আশুলিয়ার নবীনগর চন্দ্রা ও ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে কোনো রকম ভোগান্তি ছাড়াই যানবাহনগুলোকে রাজধানীতে প্রবেশ করতে দেখা গেছে। এদিকে যমুনা সেতুর উপর দুর্ঘটনা ও অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উত্তরবঙ্গমুখী সড়কে অন্তত 25 কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে যাত্রীরা। এদিকে সকাল থেকেই পদ্মা সেতুর টোল প্লাজা দিয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসছেন
যাত্রীরা। এছাড়া দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি। ওই পাশে জাম, কিন্তু এই পাশে ক্লিয়ার আছে। পাকুল্লা একটু জাম পাইছিলাম, তার মোটামুটি ক্লিয়ার আছে। 400-500 টাকার ভাড়া সে জায়গাটা 1000 করে দিয়েছে, ঈদ মার্কেট থেকে 1000 করে দিয়েছে। আমরা যাত্রাবাড়ি থেকে যাই নতুল্লাবাদে, আমার থেকে ভাড়া নেয় 400 টাকা, কিন্তু এবার আসলাম আমাদের থেকে 600 টাকা নিয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি নিয়ে জানাতে এই মুহূর্তে মামুনুর রহমান যোগ দিচ্ছেন আমাদের সাথে। মামুন, ঢাকায় ফেরা মানুষের কোনো চাপ রয়েছে কিনা এখন এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে? মহাসড়কের চাপ রয়েছে, চাপের একটি তথ্য দেয়। সাধারণত এই মহাসড়কে 18 থেকে 20,000 যানবাহন চলাচল করে, কিন্তু গত রাত 12টা পর্যন্ত এই মহাসড়কে 49,300-র উপরে যানবাহন চলাচল করেছে, অর্থাৎ ঠিক স্বাভাবিকের দ্বিগুণ। এখন আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই যে মহাসড়কে যে গাড়ির আমার বাম পাশ দিয়ে যে যানবাহনগুলি যাচ্ছে এগুলো হচ্ছে রাজধানীমুখী, আর ডান পাশের যে যানবাহনগুলি রয়েছে এগুলো হচ্ছে উত্তরবঙ্গমুখী। রাজধানীমুখী যানবাহনের অতিরিক্ত চাপের কারণে প্রায় 1.5 ঘন্টা যাবত কিন্তু শুধুমাত্র রাজধানীমুখী যানবাহন চলাচল করেছে। আপনি জানেন যে সেতুর যে প্রশস্ততা সেটা পর্যাপ্ত নয়, যে কারণে সেতুর দুই পাশে শুধুমাত্র রাজধানীমুখী যানবাহন পারাপার করা হচ্ছে। এর ফলশ্রুতিতে উত্তরবঙ্গমুখী যে লেনটা রয়েছে সেখানে আমরা অন্তত 25 কিলোমিটার এলাকা জুড়ে যানজট হতে দেখেছি। কিন্তু আসার কথা হচ্ছে যে যখন সেতুর দুই পাশ দিয়ে আবার যখন যানবাহন চলাচল শুরু করেছে, অর্থাৎ উত্তরবঙ্গের লেন দিয়েও যখন উত্তরবঙ্গের যানবাহন রাজধানীর দিকে পার হতে পেরেছে, তখন রাজধানীর দিকে যেতে পেরেছে এবং উত্তরবঙ্গের যানবাহনও যেরকম চলতে পেরেছে, ঠিক তখন কিন্তু আবার যানজটটি অনেকটা সহনীয় পর্যায়ে চলে গিয়েছে। এখন কিন্তু উত্তরবঙ্গগামী এবং রাজধানীমুখী দুমুখী যানবাহনই কিন্তু স্বাভাবিক গতিতে চলছে। কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম পুলিশের সাথে, তারা যেটা বলছে যে আগামী 1 থেকে 1.5 ঘন্টার মাঝে পুরো রাস্তাটি স্বাভাবিক হবে এবং ওই সময় যারা যানবাহন যেসব যানবাহন এই মহাসড়কে চলবে তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই যেতে পারবে। এবার বলি যানজটটি এবার হলো কেন। আপনি জানেন যে সেতুর পূর্ব পারে এবং পশ্চিম পারে দুই পারে রাস্তায় 4 লেন প্রকল্প পুরোপুরি উন্নত না হলেও 4 লেনের যে সুবিধা রাজধানীমুখী এবং উত্তরবঙ্গমুখী দুমুখী গাড়ির প্রচুর চাপ পড়ে, যে কারণে যানজটের সৃষ্টি হয়। এখন পরিবহন বিশেষজ্ঞরা এবং ট্রাফিকের অনেকেই বলছে যমুনা সেতুর উপরে যে রেল ট্র্যাকটি ছিল সেটি যদি সরিয়ে সেতুর প্রশস্ততা বাড়ানো যায় তাহলে এই যান চলাচল অনেকটা সহনীয় হবে বলে তারা মনে করছে এবং এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলছে। তা না হলে এই মহাসড়কে বা এই সেতুর উপরে যে যানজটের চিত্রটি আমরা গত 15 বছর যাবত দেখছি সেটা কিন্তু নিরসন হবে না বলে তারা মনে করছে। আমরা আশা করছি এই যানজট সমস্যার সমাধান হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সবশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মামুনুর রহমান। দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 5 জনের। পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস রাস্তার পাশে বিকল ট্রাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এখন পর্যন্ত 3 জনের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে আছেন এক সেনা সদস্য। বাকি 2 জনের পরিচয় জানা যায়নি। পঞ্চগড় থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল নাবিল পরিবহনের বাসটি। শনিবার ভোর 4টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাটের নূরজাহানপুর এলাকায় ধাক্কা দেয় রাস্তার পাশে বিকল একটি ট্রাককে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা দেয় পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বালুর ট্রাককে। এতে দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। তুলে সাইড করছি, বডিটা সাইড করতেছি, এর মধ্যে হানিফ নাবিল পরিবহন আসে মারা দিছে। সে গতি নিয়ন্ত্রণ করতে না পারে আসে বালুর ট্রাককে মেরে দিছে। মারার পরে এই হতাহতর ঘটনা ঘটছে। আমরা চাচ্ছি যে গাড়িগুলো যেন খুব সতর্কভাবে চলে, এখানে অসতর্কতার কারণে অনেক মানুষের প্রাণ হারাচ্ছে। পরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। ঘটনাস্থলে মারা যান বাসের 3 যাত্রী। আহতদের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মারা যান আরও 2 জন। আমাদের পাওয়া তথ্য মতে 5 জন মারা গিয়েছেন এবং 7 জন গুরুতর আহত অবস্থায়। আমরা তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি আর উদ্ধার কার্যক্রম আমাদের শেষ হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে আছেন সেনা সদস্য এরশাদ আলী, তামান্না আক্তার ও বাসের সুপারভাইজার আমিনুল ইসলাম। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বিভিন্ন হাসপাতালে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা 10 দিনের ঈদের ছুটির পর ঢাকায় ফিরছেন নগরবাসী। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে যাত্রীদের ভিড়।
উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা বুড়িমারি, রংপুর এবং একতা এক্সপ্রেস প্ল্যাটফর্মে এসেছে দেরিতে। বেশিরভাগ ট্রেনই ছিল উপচে পড়া ভিড়। অনেক ট্রেনের বগিতেই আসনের বাইরেও যাত্রী ওঠার অভিযোগ ছিল। অনেকেই টিকিট কাটার পরও আসন না পাওয়ার অভিযোগ করেছেন। এদিকে যারা ঈদে ছুটি পাননি তারা এখন ট্রেনে করে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। টিকিট কিনছি আমরা অনলাইনে, এক টিকিট 2 বার বিক্রি হয়েছে, যার কারণে আমরা সিটে বসে আসতে পারিনি। অধিকাংশ টিকিটই হলো আপনার স্ট্যান্ডিং টিকিট, সেই জন্য যারা সিট পেয়েছে সিট পেয়েও খুব বেশি সুবিধা হয়নি। জানালা দিয়ে দরজা দিয়ে পর্যাপ্ত প্রত্যেকটা স্টেশনে পর্যাপ্ত লোক ওঠার কারণে এবং প্রচণ্ড গরমের কারণে এটা জার্নিটা খুব আরামদায়ক ছিল না। গরমের জন্য আরো বেশি প্রবলেম হয়েছে, বাচ্চা কাচ্চা নিয়ে গরমের মধ্যে আসলে কোথাও জার্নি করা যায় না। আর ঈদের পরে ভিড়টা বেশিই থাকবে, সবাই টিকিট না পেলেও ছোটাছুটি করে, এর জন্য অনেক বেশি প্রবলেম ফেস করতে হয়েছে সবাইকে। পাচার হওয়া বন্যপ্রাণীর শনাক্তে প্রথমবার ব্যবহার হচ্ছে প্রযুক্তি। RFID নামের এই পদ্ধতিতে প্রাণীদের শরীরে লাগানো হয় মাইক্রোচিপ, যেখানে থাকে বিশেষ শনাক্ত নম্বর। এতে বন্যপ্রাণীর অবস্থান শনাক্ত ও পাচারের তথ্য সহজেই পাওয়া যাবে। এটি আন্তর্জাতিক আদালতেও প্রাণীর পরিচয় ও ইতিহাস প্রমাণ হিসেবে উপস্থাপনযোগ্য বলে দাবি বন বিভাগ ও প্রাণী গবেষকদের। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত 52,000 বন্যপ্রাণী উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এর বেশিরভাগই পাচারকারীদের কাছ থেকে আনা, যার মধ্যে স্তন্যপায়ী, উভয়চর ও পাখি প্রজাতির কিছু প্রাণী প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়, যা পরে আবারও পাচারকারীদের কাছে ধরা পড়ার সম্ভাবনা থাকে। প্রাণী পাচারের চেষ্টা প্রতিরোধে এবার 6টি মুখ পোড়া হনুমান ও 20টি ময়ূরের দেহে স্থাপন করা হয়েছে মাইক্রোচিপ। RFID পদ্ধতিতে শনাক্ত করা যাবে প্রাণীর পরিচয়। যদি আমরা RFID ক্যাচ ইমপ্ল্যান্ট করা কোনো স্পেসিস পেয়ে যাই, দ্যাটস মিন যে আবার সেটা ট্রেডে আসতেছে। যত ধরনের ওয়াইল্ড লাইফ আমরা চিন্তা করতেছি, এখন ম্যামালস আসলে ছাড়বো আমরা, এই স্পেসিসগুলো যেগুলো ট্রেডের খুবই হুমকির সম্মুখীন সেগুলোকে আমরা RFID ইমপ্ল্যান্ট করে ছাড়বো। পাচার হওয়া প্রাণী উদ্ধার হলেও এর পরিচয় ও মালিকানা নিয়ে জটিলতা দেখা দেয়। নতুন এই প্রযুক্তিতে প্রাণীর আগের অবস্থান, বিশেষ নম্বর, চিকিৎসার ইতিহাস এবং আইনি তথ্য যাচাই করা সম্ভব। প্রাণী বিভিন্ন দেশে পাচার হয়, কিন্তু পার্শ্ববর্তী দেশগুলো কিন্তু সেগুলি তারা স্বীকার করে না। ভবিষ্যতে ভারত অথবা পাকিস্তান অথবা পার্শ্ববর্তী যে কোনো দেশে যদি আমরা সেই প্রাণীগুলো স্ক্যানিং করে দেখতে পাই, সেই ট্যাগিং বা RFID স্ক্যানারে বাংলাদেশের সিরিয়াল নাম্বারটা চলে এসেছে, তখন কিন্তু সহজেই আমরা তাদেরকে ক্লেম করতে পারবো। বন্যপ্রাণী রক্ষায় উন্নত দেশগুলোতে প্রাণীর দেহে ট্র্যাকিং ডিভাইস, মাইক্রোচিপ প্রযুক্তি ব্যবহার হয়। দেশের বন্যপ্রাণী সংরক্ষণে এই প্রযুক্তির নতুন মাত্রা যোগ করল। তাদেরকে পুনরায় সেখান থেকে আবার ভিন্ন খাতে প্রবাহিত করা বা ভিন্নভাবে পাচারের চেষ্টা করা, এই চেষ্টাটিকে প্রতিহত করবে বা স্বচ্ছতার মাধ্যমে উদ্ধারকৃত বন্যপ্রাণীকে তার প্রাকৃতিক আবাসস্থলে পুনরায় ফিরিয়ে দেওয়া এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপাতত 5,000 মাইক্রোচিপ পাওয়া গেছে, যা বিভিন্ন উদ্ধার কেন্দ্র, সাফারি পার্ক এবং রেঞ্জ অফিস পর্যায়ে ব্যবহার হবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না মাদকাসক্তরা, করতে হবে ডোপ টেস্ট। দেশের জন্য খেলেও নিজ খরচেই ইতালিতে ফিরতে হলো আব্দুল কাদিরকে, পাননি বাফুফের সহায়তা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে মাদকাসক্তরা প্রার্থী হতে পারবেন না। এজন্য মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই প্রার্থীদের ডোপ টেস্ট করতে হবে। নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করতে শিক্ষার্থীদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। দীর্ঘদিন ধরেই অকার্যকর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু। ছাত্র সংসদের নির্বাচন হতে পারে আগস্টে। নির্বাচনী আচরণবিধিও চূড়ান্ত হওয়ার পথে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে প্রার্থীদের ডোপ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রাকসুর নেতৃত্বে যেন মাদকাসক্তরা আসতে না পারে, সেজন্য কঠোর অবস্থান চান শিক্ষার্থীরা। ডোপ টেস্টের মাধ্যমে তারা মনোনয়নপত্র উত্তোলন করবেন। এই যে প্রক্রিয়াটা, আমরা এই প্রক্রিয়াটাকে সাধুবাদ জানাই। আমরা এটিও জানিয়েছি যে ক্যাম্পাসের নতুন শিক্ষার্থী যারা ভর্তি হবেন তাদেরও যাতে ডোপ টেস্টের ব্যবস্থা করা হয়। আমি যেমনই হই না কেন, আমার নেতাকে তো অন্তত ভালো হতে হবে, এই মোটিভ নিয়ে আমরা শিক্ষার্থীরা বিশ্বাস করি।
বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন বলছে, কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সুন্দর নির্বাচন দরকার। আচরণবিধি চূড়ান্ত করতে শিক্ষার্থীদের মতামতকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারা। ডোপ টেস্ট করাতে হবে, কিভাবে করবে এখন শিক্ষার্থীদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, এমন যেন না হয় যে আমরা ডোপ টেস্টের ইয়েতে কাউকে বাদ দিচ্ছি, বিষয়টা যেন ওইভাবে না নেয় যে এটা এক ধরনের সাধারণ বিষয়। আমি যদি এতে আমার নেগেটিভ হয়, আমি তো নৈতিকভাবেই কোনোভাবে মানে প্রার্থিতার ক্ষেত্রে যেতে পারবো না। প্রশাসন বলছে, দীর্ঘদিন ধরে অকেজো রাকসুর সুন্দর নবযাত্রার জন্য আন্তরিক চেষ্টা করছেন তারা। এক্ষেত্রে শিক্ষার্থীদের অংশগ্রহণের গুরুত্ব সবচেয়ে বেশি। মানুষ এটা নিয়ে কথা বলছে, আলোচনা করছে শিক্ষার্থীরা, এতে করে রাকসুর প্রতি তাদের যে মানে চাওয়াটা এবং তাদের যে এটা মানে এনগেজমেন্ট সেটা আরও বাড়ছে। আমি এটা পজিটিভলি মনে করি। সাধারণ শিক্ষার্থীরা এটার মাধ্যমে আরও বেশি সচেতন হচ্ছে রাকসু নিয়ে। সব সংশয় কাটিয়ে শিক্ষার্থী বান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সহায়ক আচরণবিধি চূড়ান্ত করতে চাই রাকসুর নির্বাচন কমিশন। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। আর এই ছিল এখনকার মতো বিরতিহীন সংবাদ দুপুরে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।